আমানতকারী এবং ঋণ গ্রহীতা তাদের কথা, এবং ঋণ গ্রহীতাদের অধিকাংশই খেলাপি ঋণ হয়ে গেছে, এবং আমানতকারীরাও শঙ্কার মধ্যে আছে। সবচেয়ে বেকায়দায় পড়েছে আমানতকারীরা, এবং ওই সকল ব্যাংকে যারা চাকরি করেন কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে আমরা দেখেছি নানা রকম অসন্তোষ প্রকাশ করতে। প্রশ্নটা হচ্ছে, মন্দঋণ যেগুলো আছে সেই মন্দঋণ নিয়ে নতুন ব্যাংক কিভাবে আগাবে, মানে এখানে পলিসিটা কি করা হবে, মন্দঋণটা কি করবে? জি দেখুন, যে আপনি খুব ভালো একটা টপিকসের উপরে আমাদেরকে আমন্ত্রণ করছেন, ধন্যবাদ। সেটা হচ্ছে যে ব্যাংক খাতের অস্থিরতা, খুব ভালো একটা টাইটেল দিয়েছেন। এটা কেন হলো, আমরা কি এটা কি ব্যাকগ্রাউন্ড কি এটা কি আমাদেরকে জানা উচিত না? আপনি যখন মালয়েশিয়ার যে জিডিপি সাইজ সেটা বাংলাদেশের থেকে বেশি, সিঙ্গাপুর হচ্ছে বৈশ্বিক অর্থনীতির একটা প্রাণকেন্দ্র, তাহলে সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতের অর্থনীতি হচ্ছে 3 ট্রিলিয়ন ইউএস ডলার। তাহলে এই অর্থনীতিগুলোতে ব্যাংকের সংখ্যা কয়টা? আচ্ছা, বাংলাদেশের ব্যাংক আপনি বাংলাদেশের চেয়ে অনেক কম। আচ্ছা, বাংলাদেশের থেকে সংখ্যায় কম। হ্যাঁ, সংখ্যায় কম। আচ্ছা, তাহলে বাংলাদেশে আপনি ব্যাংক বাড়িয়েছেন, তাহলে ব্যাংক যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকের লাইসেন্স দেওয়ার, সেটা তো ছিল রাজনৈতিক উদ্দেশ্য, সেটা তো অর্থনৈতিক উদ্দেশ্য ছিল না, সেটা তো বলা হচ্ছে মানুষের সেটা তো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না। যে রাজনৈতিক উদ্দেশ্য ব্যাংকগুলো আপনি দিয়েছেন, সেই রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয়েছে। আজকে যে ঋণগুলো দেয়া হয়েছে, আজকে দুর্দশাগ্রস্ত ঋণ বলেন, এনপিএল বলেন, 7 লাখ কোটি টাকার কাছাকাছি চলে এসছে। তাহলে এই ঋণগুলো নিয়ে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আপনি আজকে যেটা বললেন যে 5টা ব্যাংক একীভূতকরণ, 5টা ব্যাংকের কথা কেন আমি স্পেসিফিক করব? আজকে এদেশের ক্লোজ টু 30 ব্যাংকস, 30টা ব্যাংকের অবস্থা আমার কাছে মনে হয় যে আপনি অডিট করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ, খুবই খারাপ অবস্থা। এবং আপনার দক্ষিণ এশিয়ার ভিতরে কি হচ্ছে, যে বাংলাদেশের ব্যাংকিং খাতে যে আপনার ক্যাপিটাল সংরক্ষণ হার, এটা কত পার্সেন্ট? 2.5%, 3% নেমে আসছে, তাই না? তাহলে 21, 22, 23টা ব্যাংক আপনার মূলধন সংরক্ষণ হার সে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছে না। তাহলে এটা দক্ষিণ এশিয়ার ভিতরে এটা খুব নাজুক অবস্থায় রয়েছে। দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা এনপিএল খুব সর্বোচ্চ রয়েছি। তাহলে এই এই সেক্টরটা আজকে বিনষ্ট হলো কেন? কারণ আমি বলবো যে রাষ্ট্র চেয়েছিল আপনি ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করেছেন, ঠিক আছে, একই পরিবারের লোকজন ব্যাংক চালাবে, আর পৃথিবীতে আর কেউ আসবে না এখানে। তাহলে আপনি রাষ্ট্র যদি আপনার ওয়েলকাম করে, একটা অ্যামেন্ডমেন্ট যখন আপনি করছেন, এটার অ্যাসেসমেন্ট না করে, এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন না করে, আপনি রাষ্ট্র যদি চাই, তাহলে রাষ্ট্র যেটা চেয়েছিল সেটা হয়েছে, ঠিক আছে। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি বলছেন যে এই ঋণগুলো, এই যে মন্দ ঋণগুলো নিয়ে আর কিভাবে এই ব্যাংকগুলো আর বাঁচবে না। এই ব্যাংকগুলো তো যদি অ্যাকুমুলেট মানে মার্জার করে ফেলে, হ্যাঁ, একটা ব্যাংক, এই মন্দ ঋণটাকে ওই নতুন ব্যাংকের ঘাড়ে পড়তে হবে। হ্যাঁ শোনেন, আমি বলি ধীরে ধীরে। সেটা হচ্ছে যে এখন আপনি বলছেন যে ব্যাংকগুলো কি একীভূতকরণ করা হবে কিনা, এটা প্রশ্ন করছিলেন প্রথমে ছিল এটা। হ্যাঁ, এই ব্যাংকগুলো যদি একীভূতকরণ না করা হয়, হাউ টু সার্ভাইভ? পাবলিক মানি ইনফ্লো ছাড়া কি একটা ব্যাংকের ডেফিনেশন হতে পারে? না। আপনি হয়তো অনেক যে আগের যারা পরিচালক ছিলেন, আগের যারা শেয়ার হোল্ডার ছিলেন, আগের যারা মানে বাংলাদেশে তো মানে ব্যাংকের পরিচালকরা বলে আমরা মালিক, তাই না? এটা বাংলাদেশে বলে, কিন্তু প্রকৃত মালিক তো আসলে ডিপোজিটাররাই, তাই না? আমানতকারীরাই, তাই না? কারণ মালিকরা তো বেশি কয়দিন চালাতে পারবে তাদের ওই টাকা দিয়ে ব্যাংক? হয়তো 15 দিন চালাতে পারবে। সুতরাং বাংলাদেশে এটা বারবার ব্যাংকের পরিচালকরা বলে যে আমরাই ব্যাংকের মালিক। সুতরাং মানে এই যে মালিক বলছে, ওখানেই তো আমাদের গোড়াই গলদ শুরু হয়ে গেছে, ওখানেই তো বোর্ডের করাপশন শুরু হয়ে গেছে, বোর্ডের ইরেগুলেটর শুরু হয়ে গেছে, ব্যাংকিং নর্মস ভাঙা শুরু হয়ে গেছে, ওখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে যে আমি তো মালিক, ঠিক আছে। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে আজকে এই ব্যাংকগুলো যদি আপনার একীভূতকরণ না করা হয়, এই ব্যাংকে কি মিনিমাম 5 থেকে 6 বছর এই ব্যাংকের লোগো দিয়ে কি আর ডিপোজিট আসবে আমানতকারীদের? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ আমানতকারীদের যে আস্থা চলে গেছে এখান থেকে, এই লোগো দিয়ে কি আর আসবে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার এখন যদি কেন্দ্র ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি মনে করবো যে টাইমলি সিদ্ধান্ত নিয়েছে, যদি আমি আমানতকারীদের স্বার্থের কথা চিন্তা করি। তার কারণ হচ্ছে যে আপনি তো আপনি মার্জ করবেন না,
বাট ডিপোজিট ইনফ্লো হচ্ছে না, তাহলে আপনি আমানতকারীদের টাকাটা কিভাবে রিপেমেন্ট করবেন? তাহলে আপনার একটা চ্যালেঞ্জিং। তাহলে আমার তো আমানতকারীদের স্বার্থকে আমাকে সবচেয়ে বড় করে দেখতে হবে অলওয়েজ। নিঃসন্দেহে। আর নতুন যে ব্যাংক হচ্ছে, আমানতকারীদের স্বার্থ যে দেখছি, নতুন যে ব্যাংকটা তৈরি হবে, স্বাভাবিকভাবে এখানে কথা চলে আসে আমানতকারীরা যে যার টাকাটা ধরেন ওই ব্যাংকগুলো এখন ক্যাশ ফ্লো নেই, ওনারা টাকা ঠিকভাবে ফেরত দিতে পারছেন না। যার 1 কোটি টাকা আছে উনি তুলতে গেলে হয়তো বা 2 লাখ 1 লাখ টাকা তুলতে পারেন, কিন্তু 10-20 লাখ টাকা করে তুলতে পারেন না। তো নতুন ব্যাংক যখন তৈরি হবে তখন কি ওনারা তার টাকাটা তুলতে পারবেন পুরোটা? কেন পারবেন না? কারণ হচ্ছে যে আপনাদের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকটা হবে, সরকার তো এই সিদ্ধান্ত নিচ্ছেই, এবং রেগুলেটর তো সিদ্ধান্ত নিচ্ছেই, টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত তো তারা এখানে নতুন ব্যাংকটার ক্যাপিটাল মানে এখানে কত টাকা দিয়ে তারা বললো 35,000 কোটি টাকা আমরা 35,000 কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি। আমানতকারীদের আমানত আছে 1.5 লক্ষ কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন ব্যাংক যেটা করবে সেটা তো 35,000 কোটি টাকা, কিন্তু ওনারা এক্সপেক্ট করতেছে যে ডিপোজিট ইনফ্লো, তারা তো এক্সপেক্ট করতেছে। কারণ আপনি ব্যাংকের যদি পাবলিক মানি ইনফ্লো না হয় তাহলে তো ব্যাংক সাস্টেন করবে না। আপনি মানে শেয়ার হোল্ডারদের টাকা বলেন, বা আপনি কেন্দ্রীয় ব্যাংকের কিছু আপনি ক্যাপিটাল বলেন, ক্যাপিটাল ইনজেক্ট যে করতেছে, এটা তো আপনার পাবলিক মানি ইনফ্লো হতে হবে। তাহলে তারা আসলে মানে রেগুলেটর ইজ হোপিং যে পাবলিক মানি ইনফ্লো হবে, আমরা 35,000 কোটি টাকা দিয়ে আমরা শুরু করি, তাহলে তো আমরা আমানতকারীদের এগুলো আমরা ডিপোজিটগুলো দিতে পারবো। কিন্তু আমি দেখেন ইনফ্লোটা যদি ঠিকভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন ব্যাংকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে আমানতকারীদের আবার ফিরিয়ে নিয়ে আসা, আবার আস্থার জায়গাটা নিয়ে আসা। কারণ আপনি দেখবেন যে এই ব্যাংকগুলো থেকে কিন্তু বিগত 1 বছরে অনেক টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু সেভাবে ফিরে আসেনি। আমি আপনাকে এবং সেই টাকা আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখেন যে আমরা বলছি যে ব্যাংকগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই ব্যাংকগুলো হয়তো একজনের কাছে ছিল, কিন্তু এখানে তো আসলে পুরাতন ব্যাংকও 1-2টা আছে না? পুরাতন ব্যাংকও মনে হয় 1-2টা আছে, যেটা 1995-96 সালে হয়েছে। কিন্তু আগের যারা পরিচালনা গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন, আচ্ছা, আগের যারা পরিচালনা পর্ষদে ছিল তখনকার আমলে যে এনপিএল, পরবর্তীতে যে পরিচালনা পর্ষদ আসছে ওনাদের যে এনপিএল, এটা তো মনে করেন যে 70-30। তাহলে আগের পরিচালনা পর্ষদের অবশ্যই দূরদর্শিতা কম ছিল, সেখানে গুড গভর্নেন্সের ঘাটতি ছিল। আমরা যখন ব্যাংকগুলো অডিট করে দেখা গেছে যে আমার 90% এনপিএল, আমার 75% এনপিএল, কিন্তু 75%-এর ভিতরে এনপিএলের ভিতরে হয়তো আপনার ইমিডিয়েট যারা চলে গেছে মানে তারা রেসপন্সিবল একটা 25% বা 30% এনপিএলের, 40% রেসপন্সিবল কিন্তু পূর্বের যে পরিচালনা পর্ষদরা ছিল, পূর্বে যারা ছিল। তাহলে বাংলাদেশের ব্যাংকিং খাতে আমি বলবো যে গুড গভর্নেন্সটা আসলে অনুপস্থিত ছিল অলওয়েজ। রেগুলেটরি যে সুপারভিশন সেটাও একটা ঘাটতি ছিল। এবং আমি সবসময় বলবো যে ব্যাংকিং খাতকে, আপনি আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখেন। আপনি ব্যাংক যে কোম্পানি আইন যেটা রয়েছে সেটা আপনি যেটা আপনার সাস্টেনেবিলিটি আনবে সেই ধরনের আইন আমরা অ্যামেন্ডমেন্ট করি। এই বিষয়গুলোকে আসলে আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। জি, প্রথমে যেটা আপনার কাছে প্রশ্ন শুরু করেছিলাম যে মন্দ ঋণগুলোর আসলে কি হবে, ওই ঋণগুলো কি ব্যাংকের থেকে যাবে? না, মন্দ ঋণগুলো তো এটা তো ব্যালেন্স শিটটা আপনি হঠাৎ করে ডিজাপার করতে পারবেন না স্যার, এটা আরও করতে পারবেন যে ব্যালেন্স শিটটা করতে, এটা তো আপনাকে আপনার যেটা বলে যে আপনার যে ঋণ আদায়কারী যে কোম্পানিগুলো রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার জন্য রেগুলেটর কিন্তু প্রস্তুত রয়েছে। যে বাংলাদেশে এই প্র্যাকটিসটা নাই, এটা হচ্ছে আমেরিকাতে হয়তো আছে, উন্নত বিশ্বে আছে, কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যম দিয়ে আসলে মানে এই ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের রেগুলেটর নিচ্ছে। এখন সামনের দিনে আমরা কি দেখতে পারবো দেখা যাক। জি, নিশ্চয়ই। এই বিষয়টা হয়তোবা প্রশ্নটা দর্শকদের জন্য আরেকটু উত্তর বাকি রয়ে গেল, স্যারের কাছ থেকে আমরা শুধু একটা বিরতিতে যাব।